অনুরাগে তুই। সাদিয়া শওকত বাবলি। পর্ব 2। ওপাশ থেকে কোনো মতে কলটা রিসিভ হতেই সে হড়বড়িয়ে বলল, ওই তোরই না ফরুই, ওর শুধু জামাকাপড় কেন, ওর পা থেকে মাথা অবধি যা যা লাগবে সব কিনে দেব আমি। তবুও তুমি এখানে এসো বাবা। আমাকে এই মিস্টার সোহাগের হাত থেকে বাঁচাও। রহমান খান কিছুটা অবাক হলেন। সকালে খাবার টেবিলে যখন তিনি শীর্ষকে শপিং মলে আসার কথা বলেছিলেন তখন না এক বাক্যে সে না বলে দিয়েছিল, এখন আবার কি হলো যে নিজেই আসতে চাইছে? আর মিস্টার সোহাগই বাকি করল যে তার থেকে বাঁচাতে বলছে। শীর্ষ তো সহজে কাউকে ভয় পাওয়ার ছেলে নয়, বরং কেউ তার পিছনে লাগলে তাকে নিঃশেষ করে তবেই দম নেয় সে। রহমান খান কপাল কুঁচকালেন, সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে? কিছু হয়নি, তুমি এখানে এসো। কিছু না হলে আমিও আসতে পারবো না। তোমাকে যে কাজটা দিয়েছি তুমি চুপচাপ সেই কাজটা করো। মিস্টার সোহাগের সাথে ডিলের ব্যাপারে কথা বলো। মনে রাখবে এই ডিলটা আমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু বাবা মিস্টার সোহাগ। কথাটা আর সম্পূর্ণ করতে পারল না শীর্ষ। তার আগেই কল কাটলেন রহমান খান। দাঁতে দাঁত চাপল সে। মোবাইলটা কানের কাছ থেকে নামিয়ে বিড়বিড়িয়ে বলল, বিপদের সময় রক্তের বাপটাও বেইমানি করছে। ততক্ষণে মিনি স্কার্ট পরিহিত মিস্টার সোহাগ কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে এসে দাঁড়ালো শীর্ষ এবং নয়নের মুখোমুখি। মেয়েলি কণ্ঠে শীর্ষকে বলল, হাই হ্যান্ডসাম, তুমি বুঝি মিস্টার রহমান খানের ছেলে? শীর্ষ জোরপূর্বক হেসে জবাব দিল, কই, কিসের ছেলে? কার ছেলে? আমি কোনো মিস্টার রহমানকে চিনি না। শীর্ষের কথা শেষ হতে না হতেই মুখ খুলল নয়ন। চোখ বড় বড় করে বলল, মিথ্যা কথা কেন বলছেন? আপনিই তো রহমান স্যারের ছেলে। বাবা মায়ের পরিচয় নিয়ে এমন মিথ্যা কথা বলতে হয় না স্যার। মিস্টার সোহাগ যেন মজা পেল। হাত উঁচিয়ে আলতোভাবে চাপড় দিল শীর্ষের কাঁধে। একটু হেসে ন্যাকা কণ্ঠে বলল, ইউ নটি বয়। প্রথম দেখাতেই আমার সাথে মজা শুরু করেছ? অবশ্য তোমাকে কি বলবো, আমি মানুষটাই এমন। প্রথম দেখাতেই সবাই আমার প্রেমে পড়ে যায়। শীর্ষ মেকি হাসল। কটমট করে তাকালো নয়নের দিকে। কোথায় ভাবল মিথ্যা বলে এই অদ্ভুত প্রাণীটার হাত থেকে বেঁচে যাবে। তাই এই নয়ন নামক আহাম্মকটা ধরিয়ে দিল। ইচ্ছে তো করছে এখনই চড়িয়ে এর দাঁত ফেলে দিতে, কিন্তু রেস্টুরেন্ট হওয়ায় তাও পারছে না। এর প্রতিশোধ তো সে নিবে, তা আজ হোক কিংবা কাল। তাকে বিপদে ফেলা, তাই না? এই নয়ন নামক জন্তুটাকে তো সে এখন পথে ঘাটে বিপদে ফেলবে। শীর্ষের তাকানো দেখেই নয়ন ঢোক গিলল। সে ইতোমধ্যে বুঝে গিয়েছে ভালো মানুষই করতে গিয়ে সে কত বড় ভুল করে ফেলেছে। শীর্ষ এখন আর তাকে ছাড়বে না। বেচারা দ্রুত পুরো বিষয়টা ঘুরিয়ে নিতে চাইল। মিস্টার সোহাগের দিকে তাকিয়ে বলল, আরে আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। মিস্টার সোহাগ বসলেন। পায়ের উপরে পা তুলে বললেন, তুমি নয়ন না? তোমাকে মিস্টার রহমান খানের সাথে ভিডিও কনফারেন্সে দেখেছিলাম বোধ হয়। নয়ন মাথা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। মিস্টার সোহাগের চোখ মুখ চকচক করে উঠল। লাজুক হেসে বলল, বাস্তবে তুমি আরো বেশি সুদর্শন। শীর্ষ বিরক্ত হল। তবুও বসল সে। না বসেও তো উপায় নেই। রহমান খানকে কল করল এখানে আসার জন্য, সে মুখের উপর কলটা কেটে দিল। কেন যে সে সকালে শপিং মলে যাওয়ার ক্ষেত্রে না বলেছিল কে জানে। এখানে এসে এই মিস্টার সোহাগের ন্যাকামি সহ্য করার থেকে ত্রয়ীর সাথে শপিং করা ভালো ছিল। শীর্ষ ভিতরে ভিতরে বিরক্তিতে ফেটে পড়লেও তা প্রকাশ করল না। যত যাই হোক না কেন এই ডিলটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। ভদ্রতা বজায় রাখতে সে মিস্টার সোহাগের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিল। ওষ্ঠে কিঞ্চিত হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, আপনার সাথে তো পরিচয়টাই হলো না এখনো। আমি শীর্ষ রিজওয়ান। মিস্টার সোহাগ শীর্ষের হাতটা ধরল। করমর্দন করতে করতে বলল, বাবা মায়ের দেওয়া নাম সোহাগ। তবে কেউ আমাকে সোহাগী বলে ডাকলে আমার বেশি ভালো লাগে। তোমরা আমাকে সোহাগী বলে ডাকতে পারো। প্রত্যুত্তরে শীর্ষ নিজের ওষ্ঠে জোরপূর্বক হাসির ধারা বহাল রাখল। হাতটা ছাড়িয়ে নিতে চাইল সোহাগের হাতের বাঁধন থেকে। কিন্তু এ ন্যাকা ষষ্ঠী তো হাত ছাড়ার নামই নিচ্ছে না। উল্টো শীর্ষের হাতের তালুতে মৃদু সুরসুরি দিচ্ছে। মেজাজ বিগড়ালো তার। কোন কুক্ষণে যে সে এর সাথে হাত মিলাতে গিয়েছিল কে জানে। শীর্ষ হাতে বল প্রয়োগ করল। এক প্রকার টেনে হিচড়ে নিজের হাতটা ছাড়িয়ে নিল সোহাগের হাত থেকে। শক্ত কণ্ঠে কিছু বলতে গিয়েও থেমে গেল। ডিলটা গুরুত্বপূর্ণ, এর সাথে এখন ঝামেলা না করাই শ্রেয়। শীর্ষ জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল। কণ্ঠটা স্বাভাবিক করে শুধাল, তা কি খাবেন বলুন? শুধু একটা কোল্ড কফি। আমি মানুষটাও ঠান্ডা ঠান্ডা কুলকুল। আর পছন্দও করি সব কুলকুল। কথাটা নিজে বলে আবার নিজেই হাসল মিস্টার সোহাগ। শীর্ষ আর নয়ন দুজনেই নাক মুখ কুচকাল একযোগে। এটাকে তারা পুরুষ বলবে নাকি মহিলা তারই কুল কিনারা করে উঠতে পারল না এখনো। তার মধ্যে আবার এর ন্যাকামি। ইচ্ছে তো করছে একটাকে এর মাথাটা ফাটিয়ে দিতে।
শীর্ষ চোখ মুখ কুঁচকে রেখেই গলা উঁচিয়ে বলল, ওয়ান কোল্ড কফি প্লিজ। অল্প কিছুক্ষণের মধ্যেই একজন ওয়েটার কোল্ড কফি নিয়ে এলো তাদের নিকট। নয়ন আবার একটু ভদ্রতা দেখিয়ে দাঁড়িয়ে কোল্ড কফিটা নিজের হাতে নিল। মিস্টার সোহাগের দিকে সেটা বাড়িয়ে দিতে গিয়ে তার পকেটে থাকা কলমটা পড়ে গেল নিচে। নয়ন মিস্টার সোহাগের হাতে কোল্ড কফিটা দিয়ে নিচে ঝুঁকল কলম তুলতে। হঠাৎ তার নজর পড়ল মিস্টার সোহাগের পায়ের উপর। অবাক হলো সে। এখানে তো পুরুষালী লোম থাকার কথা ছিল। এত মসৃণ হলো কিভাবে? লোমগুলো কি করেছে? নয়ন সোজা হয়ে বসল। আঙ্গুল দ্বারা চশমাটা চোখের দিকে ঠেলে দিয়ে বলল, আপনার পায়ের পশমগুলো কি করেছেন সোহাগ ভাইয়া? শীর্ষ নয়নের দিকে একটু চেপে বসল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কেন রে, ওর পায়ের পশম দিয়ে তুই কি করবি? খুঁজে পেলে কেজি দরে বাজারে বিক্রি করবি নাকি নিলামে তুলবি? নয়ন কোনো জবাব দিবে তার আগেই সোহাগ হাত উচালো। হাত নাড়িয়ে নাড়িয়ে ন্যাকা কণ্ঠে বলল, ওহ নয়ন, ডোন্ট কল মি ভাইয়া, আই অ্যাম অনলি ইউর ছাইয়া। শীর্ষ কপাল কুচকাল। পূর্বের ন্যায় কণ্ঠ নত রেখেই চিবিয়ে চিবিয়ে বলল, তোর ছাইয়াকে সামলা নয়ন, নয়তো ওর সাথে সাথে তোর পায়ের পশম আমি কোদাল দ্বারা সেচে নিলামে তুলব বলে দিলাম। নয়ন ঢোক গিলল। এ কাদের পাল্লায় পড়ল সে? একটার ন্যাকামিতে তো প্রাণ প্রায় ওষ্ঠাগত, আর আরেকজন পারলে এখনই খুব ন করে দেয়। মিস্টার সোহাগ কোল্ড কফিতে এক চুমুক বসিয়ে ফিরে তাকালো নয়নের দিকে। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, কফিট একদম ঠান্ডা, ঠিক তোমার মতো। শীর্ষের চোখ মুখ কুচকে এলো ফের। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল মিস্টার সোহাগের দিকে। না, এর সাথে আর এক মুহূর্তও থাকতে পারবে না সে। তাহলে নির্ঘাত একটা কুরুক্ষেত্র বেঁধে যাবে। শীর্ষ উঠে দাঁড়ালো। থমথমে কণ্ঠে বলল, আমি ওয়াশরুম থেকে আসছি একটু। কথাটা বলে এক মুহূর্তও সময় ব্যয় করল না শীর্ষ। লম্বা লম্বা পা ফেলে এলো ওয়াশরুমের দিকে। পকেট থেকে মোবাইলটা বের করে ফের কল লাগালো রহমান খানকে। ওপাশ থেকে কলটা রিসিভ হওয়ার সাথে সাথেই সে বলল, তুমি এখানে আসবে নাকি আমি মিস্টার সোহাগকে খুব ন করে জেলে যাব? রহমান খানের বিস্মিত হলেন। অবাক কণ্ঠে বললেন, খুব ন করবে কেন? আশ্চর্য কি হয়েছে? আমাকে বলো। শীর্ষ দাঁতে দাঁত চাপল। চিবিয়ে চিবিয়ে বলল, কি হয়েছে তা তুমি এসে দেখে যাও। আমি আর এক মুহূর্ত এখানে এই সোহাগ নামক প্রাণীর সাথে থাকতে পারবো না। কিন্তু ডিলটা? তোমার ডিলের কাথায় আগুন। তুমি এখানে আসলে এসো। আমি গেলাম। রহমান খান বুঝলেন অবস্থা গুরুতর। নিশ্চয়ই ওখানে কিছু একটা হয়েছে, নয়তো তার ছেলের এতটা খ্যাপার কথা নয়। তিনি এখনো ত্রয়ীকে নিয়ে শপিং মলে পৌঁছাননি। কেবল গাড়িতে মাঝ রাস্তা পর্যন্ত এসেছিলেন। তার মধ্যে আবার ছেলের কল। রহমান খান গাড়ির জানালা থেকে বাইরের দিকে দৃষ্টি বুলালেন একবার। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, আসছি আমি। শীর্ষ স্বস্তি পেল একটু। কল কেটে কিছুটা সময় ওয়াশরুমে কাটিয়ে ফিরে এলো নয়ন এবং সোহাগের নিকট। ব্যস্ততা দেখিয়ে বলল, হঠাৎ একটা কাজ পড়ে গেছে আমার। এখনই যেতে হবে। কিন্তু ডিল? সোহাগকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়েই শীর্ষ বলল, বাবা আসছেন। ডিলের ব্যাপারে উনিই কথা বলবেন আপনার সাথে। সোহাগ মন খারাপ করে ফেলল। মলিন কণ্ঠে বলল, কিন্তু তুমি থাকলে ভালো হতো। শীর্ষ দাঁতে দাঁত চাপল। বিড়বিড়িয়ে বলল, এত ভালো আবার আমার পেটে সইবে না। বদহজম হয়ে যাবে। তাই তো বাবাকে ডেকে আনছি। বিড়বিড়িয়ে বলায় কথাগুলো শুনল না সোহাগ। ভ্রু কুচকে সে শুধাল, কিছু বললে? কই না তো। যাই হোক, বাবা আসছেন। বাকি কথা উনিই বলবেন আপনার সাথে। কথাটা বলে শীর্ষ একটু এগিয়ে গেল নয়নের দিকে। ফিসফিসিয়ে বলল, বাবাকে দেখে রাখিস নয়ন। এমনিই হার্টে সমস্যা তার। এটাকে দেখে না আবার হার্ট অ্যাটাক ট্যাটাক করে বসে। নয়ন ওষ্ঠ ফাঁকা করল। বলতে চাইল কিছু একটা। কিন্তু সে সুযোগ আর দিল না শীর্ষ। নিজের কথা শেষ হতেই সে হন্তদন্ত হয়ে ছুটল চলে যাওয়ার উদ্দেশ্যে। নয়ন অসহায় দৃষ্টিতে তাকালো তার গমনপথে। কাদো কাদো হয়ে বিড়বিড়িয়ে বলল, আমাকে দয়া করে একাকী এর সাথে রেখে যাবেন না স্যার। এর চোখের দিকে তাকালেই আমার হৃৎপিণ্ড থেকে যকৃত সব কেঁপে ওঠে। শীর্ষ রেস্টুরেন্টের বাইরে এসে কিছুটা সময় অপেক্ষা করতেই দেখা পেল রহমান খানের। ত্রয়ীকে নিয়ে এসে তিনি দাঁড়ালেন শীর্ষের সম্মুখে। থমথমে কণ্ঠে বললেন, ওর যেন কোনো সমস্যা না হয়। যেমন তোমার সাথে পাঠাচ্ছি তেমনভাবে বাড়িতে পৌঁছে দিও। কেন, তোমার কি মনে হয় শপিং মলে নিয়ে যাওয়ার নাম করে তোমার ভাইয়ের মেয়েকে আমি বিক্রি করে দেব নাকি খেয়ে ফেলব? রহমান খান কপাল কুঁচকালেন। বিরক্তি নিয়ে বললেন, আজেবাজে কথা রাখো। দেখে রেখো ওকে। কেন, তোমার ভাইয়ের মেয়ে বাচ্চা নাকি যে আমাকে দেখে রাখতে হবে? রহমান খান এবার বিরক্ত হলেন বেজায়। এই ছেলের সব সময় একগুঁয়ে কথাবার্তা। কখনো যদি কোনো কথার একটু ভালোভাবে উত্তর দিত। তিনি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করলেন না। শুধু বললেন, ত্রয়ীর দিকে খেয়াল রেখো।
এইটুকু বলে আর শীর্ষের কোনো তেরা মার্কা জবাবের অপেক্ষা করলেন না তিনি। পা চালিয়ে ঢুকলেন রেস্টুরেন্টে। ভিতরে ঢুকতেই বুঝতে পারলেন তার ছেলে কেন এখানে থাকতে চাইছিল না। মিস্টার সোহাগকে তিনি আগে সরাসরি দেখেননি কখনো। মোবাইলে অডিও কলে কথা হয়েছে বেশ কয়েকবার। আর 2বার ভিডিও কনফারেন্সে দেখেছিলেন। অবশ্য তখনই তিনি বুঝেছিলেন ছেলেটি একটু মেয়েলি ধাঁচের। কিন্তু এতটা মেয়েলি ধাঁচের তা বোঝেননি। রহমান খান আর মাথা ঘামালেন না সোহাগকে নিয়ে। তার প্রয়োজন ব্যবসার। এর সাথে তো আর তিনি কোনো আত্মীয়তা করবেন না যে এর বেশভূষা চালচলন কথাবার্তায় তার সমস্যা হবে। তিনি এগিয়ে গিয়ে বসলেন সোহাগের মুখোমুখি। হাসিমুখেই ব্যবসার বিভিন্ন দিক নিয়ে কথা বলতে শুরু করলেন। রহমান খান যেতেই শীর্ষ হাঁটা ধরল সম্মুখ পানে। যেতে যেতে বলল, চল বালির বস্তা। তোকে আগে কয়েকটা নতুন নতুন বালির বস্তা কিনে দিয়ে বিদায় করি। তারপর আমার আরও অনেক কাজ আছে। রহমান খান যেতেই শীর্ষ হাঁটা ধরল সম্মুখ পানে। যেতে যেতে বলল, চল বালির বস্তা। তোকে আগে কয়েকটা নতুন নতুন বালির বস্তা কিনে দিয়ে বিদায় করি। তারপর আমার আরও অনেক কাজ আছে। ত্রয়ী দেরি করল না। ব্যস্ত হয়ে ছুটল শীর্ষের পিছু পিছু। এমনিই লোকটা সুবিধার নয়। তারপর যদি তাকে ফেলে রেখে চলে যায়, তখন কি হবে? শীর্ষ ত্রয়ীকে নিয়ে আর বেশি দূরে গেল না। কাছে পিঠেই একটা শপিং মলে ঢুকল। মেয়েদের পোশাক সেকশনে ঢুকে কোনো প্রকার বাছবিচার ছাড়াই 4টা 3 পিস তুলল হাতে। সেগুলো ত্রয়ীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, যা পরে দেখে আয় এগুলো ঠিক আছে কিনা। মেয়েটা আশেপাশে তাকালো। চারপাশে মানুষ রয়েছে বেশ। শীর্ষও তো রয়েছে। এত মানুষের মধ্যে সে শরীরে জড়ানো পোশাকটা পাল্টে অন্য পোশাক পরবে কিভাবে? অবশ্য ত্রয়ী শুনেছে এমন বড় বড় শপিং মলে নাকি ক্রেতাদের জন্য একটি বিশেষ কক্ষ বরাদ্দ থাকে যেখানে ক্রেতারা তাদের পছন্দনীয় পোশাক পরে দেখার সুযোগ পায় যে ঠিক আছো কিনা। কিন্তু সেই কক্ষটা কোথায়? তাও তো ত্রয়ী দেখতে পাচ্ছে না কোথাও। মেয়েটা এলোমেলো দৃষ্টি ফেলল। কিছুটা ইতস্তত করে বলল, এগুলো কিভাবে পরব? এখানে। ত্রয়ী কথাটা সম্পূর্ণ করার পূর্বেই মুখ খুলল শীর্ষ। ভ্রু বাঁকিয়ে বলল, তাও জানিস না? আমাকে পরিয়ে দিতে হবে? কাছে আয় পরিয়ে দিচ্ছি। শীর্ষ মেয়েটির দিকে 2 কদম এগুলো। সাথে সাথে পিছিয়ে গেল সে। ঢোক গিলে বলল, আমি তা বলিনি। ট্রায়াল রুমটা কোথায় আমাকে একটু দেখিয়ে দিন। জামাগুলো ঠিক আছে কিনা আমি দেখে আসছি। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল শীর্ষ। হেঁটে গিয়ে দাঁড়ালো পাশেই একটু আড়ালে থাকা একটি ছোট কক্ষের সম্মুখে। হাত তুলে কক্ষটা দেখিয়ে বলল, এই তোর ট্রায়াল রুম। এখন এগুলো পরে ঠিক আছে কিনা দেখে উদ্ধার কর আমাকে। ত্রয়ী আর কথা বাড়াল না। শীর্ষের হাত থেকে 3 পিসগুলো নিয়ে ঢুকল ট্রায়াল রুমে। কিছুটা সময় অতিবাহিত হলো। ত্রয়ীর ট্রায়াল রুম থেকে বের হওয়ার কোনো নাম গন্ধ নেই এখনো। বিরক্ত হলো শীর্ষ। এই মেয়ে কি ওই 4টা 3 পিস পরে দেখতে গিয়ে আজ সারাদিন লাগবে? ওদিকে তার কাজ রয়েছে আরও। আলভি আর রবি নিশ্চয়ই ক্লাবে অপেক্ষা করছে তার। শীর্ষ হাত উঁচিয়ে হাত ঘড়িটায় নজর বুলাল একবার। অতঃপর এগিয়ে গিয়ে দাঁড়ালো ট্রায়াল রুমের সামনে। গলা উঁচিয়ে ডাকল, এই বালির বস্তা ট্রায়াল রুমে জামা পাল্টাতে গিয়ে কি ঘুমিয়ে পড়েছিস? থাকবি আজ ওখানে? ত্রয়ী আস্তে ধীরে জামাগুলো পরে দেখছিল। হঠাৎ শীর্ষের ডাক কানে পৌঁছতেই ব্যস্ত হলো সে। গায়ে জড়ানো নতুন 3 পিসটা পাল্টে দ্রুত পরে নিল আগের পুরনোটা। সে জামার চেইনটা লাগাতে নিতেই আবারও ডাক পড়ল শীর্ষের। এবার কণ্ঠে কিছুটা ক্রোধ নিয়েই সে বলল, তাড়াতাড়ি বেরুবি নাকি তোকে ফেলে রেখেই আমি চলে যাব। ত্রয়ী তাড়াহুড়ো শুরু করল। অতি ব্যস্ত হয়ে জামার চেইনটা উপরে তুলতে গিয়েই বাঁধল বিপত্তি। চেইনটা আর উপরের দিকে উঠল না, বরং ভেঙে হাতে চলে এলো। চমকাল মেয়েটা। হাতটা সামনে এনে তাকালো ভেঙে যাওয়া চেইনটার দিকেট। দিশেহারা হয়ে উঠল তার মন মস্তিষ্ক। এখন কি হবে? ত্রয়ী পিঠে হাত দিয়ে বুঝল চেইন ছিঁড়ে তার পিঠ বেরিয়ে পড়েছে। সে হাত দিয়ে বেশ চেষ্টা করল চেইনের যে অংশটা এখনো জামায় অবশিষ্ট রয়ে গেছে সেটা টেনে উপরে তোলার। কিন্তু পারল না। এখন তবে উপায়? নতুন জামাগুলো থেকে একটা পরবে। কিন্তু এগুলো আদৌ কিনবে কিনা তারই তো ঠিক নেই। শীর্ষ যদি শেষে এগুলো না কিনে। তাছাড়া এর মধ্যে 2টো 3 পিসই তার গায়ে বড় হয়েছে। ওদিকে শীর্ষে ডেকে যাচ্ছে। শেষে আর উপায় না পেয়ে ওড়না দ্বারা কোনো রকমে পিঠটা ঢেকে বেরিয়ে এলো ত্রয়ী।
কিছু বলবে তার আগেই শীর্ষ ধমকানো শুরু করল তাকে। রুক্ষ কণ্ঠে বলল, ট্রায়াল রুমে সংসার পেতেছিলি? এতক্ষণ লাগলো কেন বের হতে? না মানে। ত্রয়ীর কথা মাঝপথে থামিয়ে দিয়ে শীর্ষ ফের বলল, জামাগুলো ঠিক আছে? দুটো বড় হয়েছে আর বাকি দুটো ঠিক আছে। কোন দুটো ঠিক আছে দেখা তাড়াতাড়ি। ত্রয়ী 3 পিস দুটো দেখালো। শীর্ষ ওই 3 পিসের সাথে মিলিয়ে আরও 3টা 3 পিস কিনে নিল। অতঃপর জামা কাপড়ের ব্যাগগুলো মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখন বাড়ি চল তাহলে। শীর্ষ হাঁটা ধরল। ত্রয়ীও হাঁটা ধরল তার পিছু পিছু। কিন্তু পিছনে জামার চেইন না থাকায় কেমন একটা বিদঘুটে অনুভূতি আষ্টে পৃষ্ঠে ধরেছে তাকে। বারবার মনে হচ্ছে জামাটা খুলে যাচ্ছে, আবার মনে হচ্ছে কেউ বোধ হয় পিছন থেকে তার পিঠ দেখে নিচ্ছে। না, এভাবে আর হাঁটা যাচ্ছে না। হঠাৎ দাঁড়িয়ে পড়ল ত্রয়ী। মৃদু স্বরে ডেকে উঠল, শুনছেন? শীর্ষ দাঁড়ালো। পিছন মুড়ে তাকালো ত্রয়ীর দিকে। এক ভ্রু উঁচিয়ে শুধাল, কি? ত্রয়ী আমতা আমতা করল। আর্স্ট ভঙ্গিতে বলল, আমার জামার চেইনটা না তখন ট্রায়াল রুমে থাকতে ছিঁড়ে গেছে। হাঁটতে পারছি না আমি। মনে হচ্ছে জামাটা খুলে যাচ্ছে। শীর্ষ বিরক্ত হল। মেয়েটা নিতান্তই এক ঝামেলার কলকাঠি। এর সব সময় একটা না একটা ঝামেলা লেগেই থাকে। কপালে ভাঁজ ফেলল সে। কিছুটা ধমকের স্বরে বলল, যা তাড়াতাড়ি গিয়ে ট্রায়াল রুম থেকে জামা পাল্টে আয়। ত্রয়ী সময় ব্যয় করল না। শীর্ষের আদেশ পেয়েই সে হন্তদন্ত হয়ে ছুটল ট্রায়াল রুমের দিকে। তাড়াহুড়ো করেই শরীরে জড়ানো 3 পিসটা পাল্টে বেরিয়ে এলো। জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, হয়ে গেছে, চলুন এবার। শীর্ষ বিরক্তি নিয়ে তাকালো মেয়েটার দিকে। অমনি থমকে গেল যেন। মুহূর্তেই তার ভিতর থেকে সকল বিরক্তি ভাব উবে গেল। সেই সাথে হানা দিল একরাশ মুগ্ধতা। মেয়েটা এই স্বল্প সময়ের মধ্যে নিজের রূপের পরিবর্তন ঘটিয়েছে যেন। একটা হালকা গোলাপি রঙা 3 পিস জড়িয়েছে তার শরীরে। ত্রয়ীর ফর্সা শরীরে গোলাপি রংটা মানিয়েছে দারুণ। মুখশ্রীতে কোনো কৃত্রিম সাজসজ্জা নেই। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। শীর্ষের হৃদস্পন্দন গাঢ় হল। এক দৃষ্টে সে চেয়ে রইল ত্রয়ীর পানে। ঠিক তখনই তার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। ধ্যান ভাঙল শীর্ষের। নিজের এতক্ষণের ভাবনার উপরে নিজেই অসন্তুষ্ট হল। যেখানে এতকাল এত এত সুন্দরী শিক্ষিত বুদ্ধিমতী মেয়েদের সান্নিধ্য পেয়েও তাদের প্রত্যাখ্যান করে এসেছে, সেখানে ত্রয়ীর মতো একটা বোকা হাদা মেয়েকে নিয়ে তার হৃদয়ে এসব চিন্তাধারার উৎপত্তি ঘটে কিভাবে? আশ্চর্য। শীর্ষ কপাল কুঁচকে পকেট থেকে মোবাইলটা বের করল। স্ক্রিনে তাকিয়ে দেখতে পেল রবি নামটা। কলটা রিসিভ করে সে মোবাইলটা কানের কাছে ধরল। থমথমে কণ্ঠে বলল, হ্যাঁ। রবি বলল। প্রায় সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো রবির উদ্বেগ মিশ্রিত স্বর, এখানে ঝামেলা হয়ে গেছে শীর্ষ। ওদের সাথে আমাদের মা রি লেগে গেছে। শীর্ষ একদিকে ঘাড় কাত করল। হাত উঁচিয়ে 2 আঙ্গুল দ্বারা কপাল ঘষতে বলল, আসছি আমি। শীর্ষ নিজের সিদ্ধান্তের পরিবর্তন করল। এখন আর সে বাড়িতে যাবে না। সরাসরি রবিদের কাছে ক্লাবে যাবে। এখন বাড়িতে গিয়ে সেখান থেকে ক্লাবে যেতে গেলে দেরি হয়ে যাবে। শীর্ষ কল কাটল। ত্রয়ীকে নিয়ে এলো নিজের গাড়ির নিকট। জামা কাপড়ের ব্যাগ সহ মেয়েটাকে গাড়ির পিছনের সিটে বসতে দিয়ে সে বসল ড্রাইভিং সিটে। কোনরূপ বাক্যব্যয় না করে গাড়িটা স্টার্ট করল। মুহূর্তেই তারা ছুটে চলল শহুরে ইট কংক্রিটে গড়া পাকা রাস্তা ধরে। প্রথমে শীর্ষ গাড়িটা সহনীয় গতিতে চালালেও কিছু সময় অতিবাহিত হতেই গতি বাড়াল। ঝড়ের বেগে রাস্তা ধরে ছুটালো সে গাড়িটা। আতকে উঠল ত্রয়ী। বুকের ভিতর থাকা ছোট্ট হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল ভয় আতঙ্কে। এই লোক নিজে তো বে ই সাথে তাকেও রে ছাড়বে। যে গতিতে গাড়ি চালাচ্ছে তাতে কোনো দুর্ঘটনা ঘটতে খুব বেশি সময় নিবে না। ত্রয়ী চেঁচিয়ে উঠল। আতঙ্ক মিশ্রিত স্বরে বলল, আস্তে গাড়ি চালান। এভাবে চালালে তো দুর্ঘটনা ঘটবে। শীর্ষ বিন্দুমাত্র কর্ণপাত করল না ত্রয়ীর কথায়। নিজের মতো করে সে গাড়ি চালাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো প্রতিযোগিতায় নেমেছে। প্রায় ঘন্টা খানেক সময় নিয়ে একটা বড়সড় বিল্ডিং এর সম্মুখে এসে গাড়িটা থামালো শীর্ষ। এতক্ষণে যেন প্রাণে প্রাণ ফিরে পেল ত্রয়ী। বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। এমন গতিসম্পন্ন গাড়িতে সে কখনো ওঠেনি। আর একটু হলেই আতঙ্কে হার্ট অ্যাটাক করে বসত নির্ঘাত। শীর্ষ গাড়ি থেকে নামল। শরীরে জড়ানো শার্টের উপরে থাকা কালো কোটটা খুলে জানালা থেকে ছুঁড়ে মারল ত্রয়ীর মুখের উপরে। শার্টের হাতা কনুই পর্যন্ত গোটাতে গোটাতে বলল, গাড়ি থেকে নামবি না। এখানেই বসে থাকবি। আমি আসছি একটু। কথাটা বলে সে আর ত্রয়ীর উত্তরের অপেক্ষা করল না। পা চালিয়ে এলো গাড়ির পিছনে। ডিকি খুলতেই বেরিয়ে পড়ল গোটা 5 হকি স্টিক। শীর্ষ কপালে ভাঁজ ফেলল। ভালোভাবে পর্যবেক্ষণ করে সবচেয়ে মজবুত হকি স্টিকটা হাতে তুলে নিল। অতঃপর গাড়ির ডিকি বন্ধ করে পা বাড়াল ক্লাবের ভিতরের দিকে। 8 ঢাকা নির্দ্বিধায় একটি জনবহুল এবং কোলাহল পরিপূর্ণ শহর।
এর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বড় বড় ইট পাথর কংক্রিটে নির্মিত অসংখ্য ভবন ইমারত। তেমনি 7 তলা বিশিষ্ট একটি ভবনের নিচতলা জুড়ে তৈরি করা হয়েছে শীর্ষদের ক্লাবটি। সে এই ক্লাবের সভাপতি। তবে আশেপাশের অনেক ধনী পরিবারের সন্তান রয়েছে যারা এই ক্লাবের সদস্য। সব মিলিয়ে বেশ বড়সড় একটা ক্লাব তাদের। শীর্ষ হাতে হকি স্টিকটা নিয়ে ঢুকলো ভিতরে। দেখল আলভি রবিসহ কিছু ছেলেরা রীতিমতো হাতাহাতি করছে অন্য পক্ষের কিছু ছেলের সাথে। ইতোমধ্যে কয়েকজনের মাথায় রক্তের চিহ্নও দেখা যাচ্ছে। আলভিরও কপাল ফেটেছে। শীর্ষ ডানে বামে ঘাড় কাত করে মাথা দুলালো একবার। এরপরে কোনো রূপ বাক্য ব্যয় না করে হুট করেই হকি স্টিকটা দ্বারা আঘাত করল আলভি রবিদের পিছনে থাকা ক্রামবোর্ডের কোর্টটায়। মুহূর্তেই শব্দ করে উঠে কোর্টটা দ্বিখণ্ডিত হলো, গড়িয়ে পড়ল নিচে। চমকে উঠল সকলে। নিজেদের মধ্যকার মা রি থামিয়ে তাকালো পিছনে। দেখল শীর্ষকে। তাকে দেখেই আলভি আর রবি ছুটে এলো। আলভি কপাল চেপে বলল, দেখ ভাই, এই বাচ্চাগুলো কি করেছে। এক একটা নর্দমার কীট। তোকে আগেই বলেছিলাম এগুলোকে ক্লাবে জায়গা দিস না। শীর্ষ এক এক করে তাকালো সবার দিকে। এরপরে শান্ত অথচ গম্ভীর স্বরে শুধাল, কি হয়েছিল এখানে? রবি চটপটে কণ্ঠে জবাব দিল, কয়েকদিন পরে ক্লাব থেকে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব রেখেছিলাম আমরা। আর ওরা রেখেছিল ফুটবল টুর্নামেন্টের। এই নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটিতে হঠাৎ ওরা বাবা মা তুলে গা শুরু করে। তারপর আমার পক্ষের ছেলেপেলেও খেপে যায়। ব্যাস লেগে যায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি। বাবা মা তুলে গা প্রথম কে শুরু করেছিল? আলভি হাত উঁচিয়ে একটি ছেলেকে দেখিয়ে দিলে। কণ্ঠে ধ্বনি তুলে বলল, সাকিব। শীর্ষ এগিয়ে গেল ছেলেটির দিকে। থমথমে কণ্ঠে বলে, আজ থেকে তোর এই ক্লাবের মেম্বারশিপ বাদ। তোকে যেন ক্লাবের আশেপাশেও না দেখি, তাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। সাকিব খেপে গেল। তেতে উঠে বলল, কাজটা আপনি ভালো করলেন না শীর্ষ ভাই। এর মূল্য আপনাকে দিতে হবে। আপনি জানেন আমি কে? আমার মামার সাথে এই শহরের মেয়ের হাত আছে। তো? সাকিব কিছুটা ভড়কে গেল শীর্ষের নির্লিপ্ততা জবাবে। সে ভেবেছিল তার মামার মেয়ের সাথে হাত আছে শুনে শীর্ষ ভয় পাবে এবং তাকে ক্লাবে রেখে দিবে। কিন্তু তেমন কিছুই ঘটল না। তবুও সাকিব কণ্ঠে জোর নিয়ে বলল, তো মানে আপনি জানেন না? আমাকে ক্লাব থেকে বের করে দিয়ে আপনি কিভাবে এই ক্লাব চালান তাও আমি দেখে ছাড়ব। শীর্ষ বাঁকা হাসল। একটু ঝুঁকে গেল সাকিবের দিকে। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে বলল, তুই তোর মামা আর তার হাতওয়ালা মেয়র আমার বাল ছিঁড়তে পারবে? বাল কেটে ভিজিয়ে রেখেছি, তাদের এসে বেছে দিয়ে যেতে বলিস। শীর্ষ বাঁকা হাসল। একটু ঝুঁকে গেল সাকিবের দিকে। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে বলল, তুই তোর মামা আর তার হাতওয়ালা মেয়র আমার বাল ছিঁড়তে পারবে? তাদের বলিস বাল কেটে ভিজিয়ে রেখেছি, এসে যেন বেছে দিয়ে যায়। সাকিব তেতে উঠল। গলা বাড়িয়ে বলল, আপনি কিন্তু। পুরোপুরি কথাটা শেষ হওয়ার পূর্বেই গর্জে উঠল শীর্ষ। হুঙ্কার তুলে বলল, আওয়াজ নিচে। সাকিব কেঁপে উঠল। থেমে গেল তার কণ্ঠনালী। শীর্ষ ফের বাঁকা হাসল। ঘাড় বাঁকিয়ে রবি এবং আলভির দিকে তাকিয়ে বলল, এই আবর্জনাটাকে চ্যাংদোলা করে ক্লাবের বাইরে ফেলে দিয়ে আয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। রবি এবং আলভি শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে এলো সাকিবের দিকে। ফুঁসে উঠে বলল, কাউকে আমাকে কোথাও ফেলতে হবে না। আমি নিজেই চলে যাচ্ছি। তবে কাজটা আপনারা ভালো করলেন না। এর প্রতিশোধ আমি নেব। সাকিব চলে গেল। সাথে তার দলে যারা যারা ছিল তারাও চলে গেল। শীর্ষ একে একে দৃষ্টি বুলালো বাকি থাকা আঘাতপ্রাপ্ত প্রতিটি ছেলের ওপরে। অতঃপর গম্ভীর স্বরে বলল, এগুলোকে হাসপাতালে নিয়ে যা। রবি একবার সবার দিকে তাকিয়ে বলল, তুই গাড়ি এনেছিস? আমি আর আলভি বাইকে এসেছি। এতগুলো ছেলেকে তো আর বাইকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয়। গাড়ি এনেছি আমি। আমার গাড়িতে নিয়ে যা। নয়। ত্রয়ী গাড়ির জানালা গলিয়ে চোখ বড় বড় করে দেখছিল চারপাশ। এত বড় শহর, এত মানুষ, এত যানবাহন, এত বড় বড় ভবন ইমারত আগে কখনো দেখেনি সে। এ শহরে না এলে হয়তো দেখাও হতো না। আচ্ছা, এ শহরের মানুষগুলো এত কোলাহলের মধ্যে বসবাস করে কিভাবে? এদের মাথা ধরে না? সে তো এই একটু সময় বসে রয়েছে, এতেই চারদিকের মানুষ আর যানবাহনের পাপ ও শব্দে মনে হচ্ছে মাথার ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। ত্রয়ী এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ তার নজর পড়ল হাওয়াই মিঠাইয়ের দিকে। একজন তরুণ রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে হাওয়াই মিঠাই নিয়ে। এগুলো ত্রয়ী দেখেছিল তাদের গ্রামের মেলায়। আর মাঝে মাঝে একজন মধ্যবয়স্ক লোক স্কুলের কাছে নিয়ে আসত। ত্রয়ী বেশ কয়েকবার কিনে খেয়েছিল হাওয়াই মিঠাই। কেমন মুখে দিলেই উবে যায়। আজও তার ভীষণ ইচ্ছা হলো হাওয়াই মিঠাই খাওয়ার। কিন্তু শীর্ষ তো তাকে গাড়ি থেকে নামতে বারণ করেছে। এখানেই বসে থাকতে বলেছে। ত্রয়ী আশেপাশে চোখ বুলালো একবার। শীর্ষ আসেনি এখনো।
কখন আসবে তারও ঠিক নেই। এর মধ্যে সে দৌড়ে গিয়ে হাওয়াই মিঠাই নিয়ে আসতে পারবে। লোকটা তো কাছেই দাঁড়িয়ে রয়েছে। ত্রয়ী জামাকাপড়ের ব্যাগ ঘেটে তার সেই চেইন ছিঁড়ে যাওয়া জামাটার ওড়না বের করল। ওড়নাটার এক ধারে গিট দেওয়া। ত্রয়ী সে গিট খুলতেই কিছু টাকা বেরিয়ে এলো। গ্রামে থাকতে দাদির কাছ থেকে নিয়ে এই টাকাগুলো সে জমিয়েছিল। আজ যখন সকালে আব্দুর রহমান খান তাকে নিয়ে শপিং এর উদ্দেশ্যে বের হলো তখন সে এ টাকাগুলো নিজের সাথে নিয়ে এসেছিল। ভাগ্যিস টাকাগুলো এনেছিল, নয়তো এখন হাওয়াই মিঠাই কিনত কিভাবে? ত্রয়ী গাড়ি থেকে নামল। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল হাওয়াই মিঠাইয়ের দিকে। আলভি, রবি এবং বাকি ছেলেদের নিয়ে শীর্ষ এলো গাড়ির নিকটে। গাড়ির দরজাটা খুলতেই অবাক হলো সে। ত্রয়ী কোথায়? ব্যাগগুলো তো এখানেই আছে। তাহলে মেয়েটা গেল কোথায়? শীর্ষের ভাবনার মধ্যেই তার কাঁধে হাত রাখল রবি। ভ্রু কুচকে শুধাল, কি ভাবছিস? শীর্ষ জামা কাপড়ের ব্যাগগুলো হাতে নিল। সেগুলো পিছনে গাড়ির ডিকিতে রাখতে রাখতে বলল, কিছু না, তোরা হাসপাতালে যা। রবি এবং আলভি বাকিদের নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। শীর্ষের মস্তিষ্ক জুড়ে নিগুড় চিন্তারা হানা দিল। ত্রয়ীকে তো সে এখানেই রেখে গিয়েছিল। গাড়ি থেকে নামতেও বারণ করে গিয়েছিল। তাহলে সে কোথায় গেল? এমনি মেয়েটা এখানকার কিছুই চিনে না। তার উপর বোকাসোকা ভীত স্বভাবের। মেয়েটা কি তার আদেশকে উপেক্ষা করে একা একাই বাইরে বেরিয়েছে? নাকি কেউ ডেকে নিয়ে গেছে? যা বোকাসোকা মেয়ে, তাতে কেউ ডাকলে চলে যেতেও পারে। আর যদি নিজে একা একা বের হয় তাতেও যে ব্যস্ত সড়ক। এখানে তার মতো একটা বোকা ভীত মেয়ে নামলে দুর্ঘটনা ঘটতে বেশি সময় নিবে না। শীর্ষ হঠাৎ খেয়াল করল তার ওই ত্রয়ীর জন্য ভয় হচ্ছে। মেয়েটার বিপদের কথা চিন্তা করে মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠছে, হৃদয়ে ঝড় উঠছে। ভয় চিন্তায় শীর্ষের কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা মিলল। হাত উঁচিয়ে গলার কাছের একটা বোতাম খুলে দিল সে। এখন এই মেয়েটাকে কোথায় খুঁজবে সে? কোথায় পাবে ত্রয়ীকে? শীর্ষ উদ্গ্রীব নয়নে তাকালো আশেপাশে। ঠিক তখনই হাতে দুটো হাওয়াই মিঠাই নিয়ে তার দিকে ছুটে এলো ত্রয়ী। চোখ বড় বড় করে বলল, এ কি আপনার গাড়ি কোথায়? এতক্ষণে যেন প্রাণে প্রাণ ফিরে পেল শীর্ষ। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তবে পরক্ষণেই আবার চোয়াল জোড়া শক্ত হয়ে এলো তার। কপালের রগগুলো ফুলে ফেপে নীলচে বর্ণ ধারণ করল মুহূর্তেই। মস্তিষ্ক জুড়ে হানা দিল ক্রোধেরা। এমনি ক্লাবের ঘটনা নিয়ে মেজাজ খারাপ ছিল শীর্ষের। তার মধ্যে আবার এই মেয়ের হঠাৎ উধাও হয়ে যাওয়া। শীর্ষ তেড়ে এলো ত্রয়ীর দিকে। হঠাৎ হাত বাড়িয়ে গাল চেপে ধরল মেয়েটার। দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস হলো কি করে আমাকে চিন্তায় ফেলার? তোকে আমি গাড়ি থেকে নামতে বারণ করেছিলাম না, তারপরও গাড়ি থেকে নেমেছিলি কেন? ত্রয়ী ভরকাল। গালের ব্যথার দিশেহারা হয়ে উঠল মেয়েটা। শীর্ষ এমনভাবে গাল দুটো চেপে ধরেছে মনে হচ্ছে যেন মাংস ভেদ করে গালের ভিতরে দাঁত ঢুকে যাবে। ফুপিয়ে উঠল ত্রয়ী। চোখ ফেটে গড়িয়ে নামল অশ্রুধারা। শীর্ষ তবুও ছাড়ল না তাকে। ত্রয়ী দিশেহারা হল। কোনো রকমে কণ্ঠে ধ্বনি তুলে বলল, ছাড়ুন, আমাকে ভীষণ লাগছে। শীর্ষ কটমট করল। চিবিয়ে চিবিয়ে বলল, লাগার জন্যই তো ধরেছি। আমি তোকে গাড়ি থেকে নামতে বারণ করে গিয়েছিলাম না? তারপর নেমেছিলি কেন? হাওয়াই মিঠাই কিনতে। এবার যেন শীর্ষের সব রাগ গিয়ে পড়ল ওই হাওয়াই মিঠাইয়ের উপরে। সে ছেড়ে দিল ত্রয়ীর গাল। খপ করে ধরল হাওয়াই মিঠাই দুটো। ছুঁড়ে মারল রাস্তায় ভিতরে। কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, এই ছালের জন্য আমার কথার অবাধ্য হয়েছিলি না? যা এখন খা হাওয়াই মিঠাই। ত্রয়ীর কান্না পেল ভীষণ। কত আশা নিয়ে সে হাওয়াই মিঠাই দুটো কিনেছিল। অথচ এই লোকটা এভাবে রাস্তায় ফেলে দিল। মেয়েটা ছলছল নয়নে রাস্তায় পড়ে থাকা হাওয়াই মিঠাই দুটোর দিকে তাকিয়ে রইল। একটু আগেই একটা গাড়ি তার শক্ত চাকা দ্বারা সে দুটোকে পিষে দিয়ে গেছে। শীর্ষ অবশ্য সেদিকে পাত্তা দিল না ততটা। ক্রোধে ফোঁস ফোঁস করতে করতে সে এগিয়ে গেল বাইকের দিকে। ত্রয়ীকে খাম্বার ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ বিগড়ালো আরো। গলা উঁচিয়ে বলল, বাড়িতে যাবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? থাকলে থেকে যা। আমিও একটু তোর মতো বালির বস্তার যন্ত্রণা থেকে মুক্তি পাই। ত্রয়ী আর দাঁড়িয়ে রইল না। এই লোক যা অভদ্র তাতে তাকে ফেলে রেখেও চলে যেতে পারে। মেয়েটা নাক টানতে টানতে এগিয়ে এলো বাইকের পানে। শীর্ষ একটা হেলমেট বাড়িয়ে দিল তার দিকে। অতঃপর নিজের মাথায় আরেকটা হেলমেট পরতে পরতে বলল, এটা তোর মোটা মাথায় পরে নে। ত্রয়ী অবাক হলো। হেলমেট কেন? তারা কি বাইকে বাড়ি ফিরবে? সে তো বাইকে চড়তে অভ্যস্ত নয়। তেমন কখনো বাইকে ওঠা হয়নি। আর শীর্ষের গাড়িটা কোথায়? আসার সময় তো তারা গাড়িতেই এসেছিল। ত্রয়ী শীর্ষের হাত থেকে হেলমেটটা নিল। মিনমিনে কণ্ঠে প্রশ্ন করল, বাইক কেন? আপনার গাড়ি কোথায়? বেচে দিয়েছি। বেশি কথা বললে তোকেও বেচে দেব। নয়তো এই ব্যস্ত সড়কের মধ্যে ধাক্কা রে ফেলে আমার বাইকের চাকা দিয়ে পিষে দিয়ে যাব। ত্রয়ী ঢোক গিলল। কণ্ঠ বাড়িয়ে আর বলল না সে বাইকে চড়তে অভ্যস্ত নয়। চুপচাপ মাথায় হেলমেটটা পরে নিল।
শীর্ষ বাইকে উঠে বসল। ত্রয়ীও বাইকে উঠতে যাবে ঠিক তখনই শীর্ষ বলল, বাইকে উঠছিস ভালো কথা, পড়ে যাওয়ার ভয়ের দোহাই দিয়ে জড়িয়ে ধরবি না। প্রয়োজনে রাস্তায় পড়ে গড়াগড়ি খাবি, তবুও আমাকে জড়িয়ে ধরবি নাট। কাঁধে হালকাভাবে হাত দিয়ে বসবি। ত্রয়ী মুখ বাঁকালো। মনে মনে ভেংচি কেটে বলল, আপনার মতো অভদ্র বেয়াদব অসভ্য ছেলেকে জড়িয়ে ধরার ইচ্ছেও আমার নেই। নিজেকে কি ভাবেন আপনি? দেশের প্রেসিডেন্ট নাকি? যত সব। মনে মনে এতগুলো কথা বললেও মুখে কিছু বলার সাহস হলো না তার। নিঃশব্দে শুধু মাথা নেড়ে বাইকে উঠে বসল সে। আলতোভাবে হাত রাখল শীর্ষের কাঁধে। শীর্ষ আর দেরি করল না। বাইকে স্টার্ট দিয়ে সাই সাই করে ছুটল সামনের দিকে। কিছুটা দূরে যেতেই পথিমধ্যে দেখা মিলল উঁচু নিচু স্থানের। বাইকটা উঁচু স্থান থেকে নিচের দিকে নামতেই ত্রয়ী ঝুঁকে গেল শীর্ষের দিকে। অন্তরাত্মা কেঁপে উঠল তার। মনে হলো যেন সে পড়ে যাচ্ছে। মেয়েটার হৃদয় ভীত হল। প্রাণ বাঁচানোর তাগিদে ভুলে গেল শীর্ষের সতর্ক। দিশেহারা হয়ে দুই হাতে জড়িয়ে ধরল শীর্ষের কোমর। খামচে ধরল তার তলপেটের দিকে। শীর্ষ হকচকাল। আকস্মিক নারীদেহের এমন গাঢ় স্পর্শে শিউরে উঠল তার পুরুষালী শরীর। হৃদস্পন্দন গাঢ় হল মুহূর্তেই। অদ্ভুত এক অনুভূতির তাড়নায় অসাড় হয়ে এলো যেন তার দেহটা। দ্রুত ব্রেক কষল সে। চলতে চলতে হঠাৎ ব্রেক কষায় বাইকটাও তার ভারসাম্য হারালো। ফলস্বরূপ রাস্তার মধ্যেই বাইকটা উল্টে গেল। ত্রয়ী এবং শীর্ষও তৎক্ষণাৎ ছিটকে পড়ল রাস্তার পাশে। শীর্ষের মাথার হেলমেট মাথায় থাকলেও ত্রয়ীর মাথারটা খুলে গেল। নিচে মাটিতে পড়েই চেঁচিয়ে উঠল সে, আল্লাহ গো! রে গেলাম গো! শীর্ষ মাথার হেলমেটটা খুলল। মাটি থেকে উঠতে গিয়েও আবার শুয়ে পড়ল। কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে। শরীরের কয়েক স্থানে কেটে ছিঁড়েও গেছে বোধ হয়। এদিকটায় মানুষজনও নেই তেমন যে কাউকে ডাকবে। মাটিতে শুয়ে থেকেই চোখ দুটো বন্ধ করল শীর্ষ। চিবিয়ে 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 বলল, রে যা তুই। বালির বস্তা একটা। নিজে তো র বে ই সাথে আমাকেও র বে। প্রত্যুত্তরে ত্রয়ী চুপ রইল। এমনিও সে চুপচাপ স্বভাবের, আর এখন এই সময়ে তো কথা বলতেই ইচ্ছে হচ্ছে না। ব্যথায় যেন শরীরটা অবশ হয়ে আসতে চাইছে। কোমরে তো ব্যথা আছেই, সাথে হাঁটুতে আর হাতের কবজিতে ব্যথা হচ্ছে ভীষণ। ভেঙে টেঙে গেছে কিনা কে জানে। শীর্ষ কোনো মতে কোমর চেপে উঠে দাঁড়ালো। এগিয়ে এসে হাত বাড়াল ত্রয়ীর দিকে। বিরক্তি নিয়ে বলল, র মতো পড়ে না থেকে উঠে আয়। ত্রয়ী শীর্ষের হাতটা ধরল। অস্তে ধীরে উঠে দাঁড়ালো। শীর্ষ পিঠ বাঁকিয়ে কোমরটা ঠিক করার ব্যর্থ প্রয়াস চালালো। দাঁতে দাঁত চেপে বলল, প্রথমবার বাইকে উঠেই জায়গা ছেড়ে বেজায়গায় ছুঁয়ে দিয়ে আমার অ্যাক্সিডেন্ট করিয়ে ছাড়লি। এরপর বাইকে উঠালে তো দেখা যাবে আমাকে জানে রে ছাড়বি। ত্রয়ী আর্স্ট হল। ইতস্তত করে বলল, আমি বেজায়গায় ছুঁইনি। ভয়ে দিশাহারা হয়ে শুধু আপনার পেটেই ছুঁয়েছি। শীর্ষ সোজা হয়ে দাঁড়ালো। কটমট করে বলল, পেট না, ওটা তলপেট। আমার তলপেট তোর বেজায়গা মনে হয় না? কেন, আরও নিচে যাওয়ার ইচ্ছে ছিল নাকি? থামল শীর্ষ। চোখ বড় বড় করে ফের বলল, তুই তো দেখছি সাংঘাতিক মেয়ে রে বালির বস্তা। বোকাসোকা হওয়ার ভান ধরে আমার মান ইজ্জতে থাবা বসাতে চেয়েছিলি। থামল শীর্ষ। চোখ বড় বড় করে ফের বলল, তুই তো দেখছি সাংঘাতিক মেয়ে বালির বস্তা। বোকাসোকা হওয়ার ভান ধরে আমার মান ইজ্জত খেয়ে দেওয়ার পায়তারা করেছিলি। ত্রয়ী চমকাল ভরকালো। বিস্ফোরিত নয়নে তাকালো শীর্ষের পানে। লোকটা কি সব বলছে? ছি ছি, আরও নিচে মানে কি? আবার বলছে মান ইজ্জতে থাবা বসাতে চেয়েছে। লজ্জায় মাথাটা নুয়ে ফেলল ত্রয়ী। লোকটা ভীষণ বদ নয় তো এসব কথা মুখে আনে কিভাবে? শীর্ষ এক পলক তাকালো লাজনম্র মেয়েটির পানে। অতঃপর মুখ বাঁকিয়ে হেঁটে গেল রাস্তায় পড়ে থাকা বাইকটার নিকটেট। বাইকের সামনের দুটো লাইটই ভেঙে গেছে। আরও সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে চলবে বোধ হয়। শীর্ষ বাইকটা টেনেটুনে তুলল। এরপরে তার ওপরে উঠে বসে তাকালো ত্রয়ীর দিকে। কপাল কুঁচকে বলল, ওখানে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে বাইকে ওঠ। ত্রয়ী কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে গেল বাইকের নিকটে। উঠে বসল শীর্ষের পিছনে। তার কাঁধে হাত রাখবে ঠিক তখনই শোনা গেল শীর্ষের ভারী কণ্ঠস্বর। ত্রয়ীকে শাসিয়ে সে বলল, সাবধান, হাত দুটো সামলে রাখবি বালির বস্তা। এবারেও যদি ওই হাত দিয়ে আমার ইজ্জতে কোনো ভাবে থাবা বসাতে চাস তুই, তাহলে কিন্তু তোর ওই হাত কেটে আমি এই রাস্তায় ফেলে রেখে যাব বলে দিলাম। ত্রয়ী ভীত হল। তার আর সাহস হলো না শীর্ষের কাঁধে হাত রাখার। বলা তো যায় না, আবার যদি ভয় পেয়ে কোনোভাবে জড়িয়ে ধরে শীর্ষকে, তখন তো এই বদ লোক তাকে রে ফেলবে। মেয়েটা ঢোক গিলে বাইকের পিছনের দিকটা আঁকড়ে ধরল। শীর্ষ আর দেরি না করে বাইক স্টার্ট করল। কিছুটা সময় পর শীর্ষদের বাইকটা এসে থামল একটা হাসপাতালের সামনে। বেশ বড়সড় হাসপাতালটি। সেই সাথে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মার্জিত। ত্রয়ী তাকিয়ে দেখল হাসপাতালের সামনে বেশ কিছু মানুষ দেখা যাচ্ছে।
তাদের মধ্যে কারো কারো মুখে হাসি লেপ্টে রয়েছে। হয়তো তাদের কাছের মানুষ বা স্বজনরা এই হাসপাতালে আরোগ্য লাভ করেছে, তাই এত খুশি তারা। তাদের পাশেই কিছু লোক আবার বিষণ্ণ মুখশ্রীতে দাঁড়িয়ে রয়েছে, কেউ কেউ আবার কাঁদছেও। চোখ ভর্তি তাদের কষ্ট অশ্রু। হয়তো এদের স্বজনরা এই হাসপাতালেই তত্ত্বু সাথে পাঞ্জা লড়ছে, অথবা তত্ত্বু কে বরণ করে নিয়েছে ইতোমধ্যে, তাই তাদের এত বিষণ্ণতা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ত্রয়ীর। আচ্ছা, আজ যে দুর্ঘটনাটি ঘটল, সে দুর্ঘটনায় যদি সে রে যেত, তাহলে কি কেউ তার জন্য কাঁদত? একদম কাঁদত না। তার জন্য কাঁদার মতো যে এই পৃথিবীতে কেউ নেই। বাবা মা ভাই বোন চাচা চাচি কেউ নেই। যাও একজন দাদি ছিলেন, তিনিও চলে গেলেন। এই বিশাল দুনিয়ায় ত্রয়ী একা, বড্ড একা। বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরেও ত্রয়ীকে বাইক থেকে নামতে না দেখে ভ্রু কুঁচকাল শীর্ষ। বিরক্তি ভরা কণ্ঠে বলল, সারাদিন কি বাইকে বসে থাকার পরিকল্পনা করেছিস? নামছিস না কেন এখনো? ত্রয়ীর ধ্যান ভাঙল। তপ্ত নিঃশ্বাস ফেলে আনমনেই পা রাখল সে মাটিতে। অমনি ধপাস করে পড়ল নিচে। এমনি দুর্ঘটনার কবলে পড়ে পায়ে হাতে ব্যথা পেয়েছিল। তার উপর এতক্ষণ বাইকে পা ঝুলিয়ে বসে থাকতে থাকতে পা দুটো যেন অবশ হয়ে গেছে। এখন আবার ধপাস করে মাটিতে পড়ে বাকিটুকুও গেল। ব্যথায় ককিয়ে উঠল মেয়েটা। আর্তনাদ করে বলল, আমার পা। শীর্ষ নেমে দাঁড়ালো বাইক থেকে। এই মেয়ের কর্মকাণ্ডে বেশ বিরক্ত সে। কিন্তু কিছু করারও নেই। ত্রয়ীকে শপিং করাতে নিয়ে না গেলে তার থাকতে হতো ওই মিস্টার সোহাগের সাথে। ওই সোহাগ নামক প্রাণীকে সহ্য করার থেকে এই বোকাসোকা ত্রয়ীকে সহ্য করা আবার শ্রেয়। বিরক্তিতে নাকমুখ কুচকাল শীর্ষ। রুক্ষ স্বরে বলল, তোকে আমি শুধু শুধু বালির বস্তা বলি নাকি, যেখানে সেখানে ধূপধাপ বালির বস্তার মতো পড়িস শুধু? তাড়াতাড়ি ওঠ। হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরতে হবে আবার। ত্রয়ী নিচ থেকে ওঠার চেষ্টা করল, কিন্তু পারল না। পাটায় একটু বেশিই ব্যথা হচ্ছে। একটু নাড়া লাগলেই মনে হচ্ছে যেন ব্যথায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। ত্রয়ীকে উঠতে না দেখে শীর্ষের বিরক্তি বাড়ল আরও। ফের রুক্ষ কণ্ঠে শুধাল, উঠছিস না কেন? ত্রয়ী ফুপিয়ে উঠল। নাক টেনে বলল, উঠতে পারছি না। পায়ে ভীষণ ব্যথা লাগছে। শীর্ষ তাকালো মেয়েটির মুখ পানে। সাথে সাথে থমকে গেল যেন। ত্রয়ীর কোমল দুই গাল বেয়ে অশ্রুধারার দেখা মিলেছে, নাকটাও লাল হয়ে উঠেছে। এই রূপে যেন মেয়েটির মুখশ্রী জুড়ে আলাদাই একটি সৌন্দর্য ফুটে উঠেছে। শীর্ষের হৃদস্পন্দন গাঢ় হল। পূর্বের তুলনায় একটু নরম হল সে। ত্রয়ীর দিকে আর একটু এগিয়ে গিয়ে বলল, তোকে এখন আমি কোলে তুলে নেব। হাত পা মাথা দেহ সব সাবধানে রাখবি। আমার ইজ্জতে বিন্দু মাত্র দাগ লাগানোর চেষ্টা করলেও কিন্তু হাসপাতালের ছাদ থেকে ফেলে দিয়ে তোকে জানে রে দেব। কোলে তুলে নিবে? ত্রয়ী আর্স্ট হল। কেমন লজ্জা লজ্জা লাগলো তার। এলোমেলো দৃষ্টি ফেলে সে বলল, কোলে তুলে নেওয়ার কি দরকার? তার থেকে আপনি আমার হাত ধরুন। আমি হেঁটেই যেতে পারবো। শীর্ষ কপাল টানটান করল। থমথমে কণ্ঠে শুধাল, কোলে তুলে নেওয়া আর হাত ধরে নেওয়ার মধ্যে পার্থক্য কি? ত্রয়ী ভরকালো। বোকা বোকা কণ্ঠে প্রশ্ন করল, মানে তোকে যদি এখন হাত ধরে নিয়ে যাই, একটু পরেই দেখা যাবে পায়ে ব্যথায় আমার গায়ে ঢলে পড়েছিস। তখন কি হবে? আমার শরীরের সাথে তোর শরীরের স্পর্শ লাগবে। আবার তোকে তো বিশ্বাস নেই। হাঁটতে গিয়ে দেখা যাবে পায়ের ব্যথায় আমাকে ঝাপটে ধরে নিঃশ্বাস বন্ধ করে রে ফেলতে চাইছিস। তার থেকে কোলে নিয়ে যাওয়া ভালো। তুই আমাকে ঝাপটে ধরে রে ফেলতে চাইলে আমিও তোকে তৎক্ষণাৎ নিচে ফেলে দিয়ে আহত করে দেব। কি অদ্ভুত যুক্তি! ত্রয়ী এই যুক্তির বিপরীতে কিছু বলার মতো আর ভাষা খুঁজে পেল না। শুধু বোকা বোকা চোখে তাকিয়ে রইল। শীর্ষ আর বাক্য ব্যয় করল না। অনুমতি ব্যতীতই কোলে তুলে নিল মেয়েটিকে। অমনি যেন তার কোমরে পাওয়া ব্যথাটা তড়িঘড়ি করে জাগ্রত হলো। দাঁতে দাঁত পিষে সে সহ্য করল সে ব্যথা। ত্রয়ীর ছোটখাটো শরীরটা আরেকটু চেপে ধরল নিজের শরীরের সাথে। নারী দেহের স্পর্শ কিঞ্চিত নড়বড়ে করে তুলল শীর্ষের পুরুষালী সত্তাকে। অদ্ভুত এক অনুভূতির তাড়না বইতে শুরু করল তার মন মস্তিষ্ক জুড়ে। তবে পরক্ষণেই ভ্রু কুঁচকে সে বলল, তোর শরীরটা এত নরম কেন বালির বস্তা? ত্রয়ী লজ্জা পেল। সাথে সাথে দৃষ্টি নিয়ে ফেলল সে। লোকটার মুখে একদম কিছু আটকায় না। তবে মেয়েটার এই লজ্জা টিকল না বেশিক্ষণ। তার লজ্জাকে পিষে দিয়ে শীর্ষ বলল, মনে হচ্ছে যেন কেঁচো বা যোগ ধরেছি। কেমন ঢ্যাব ঢ্যাব করছে। ধরে শান্তি পাচ্ছি না। এইটুকু বলেই যদি সে থেমে যেত তাহলে বোধ হয় ভালোই হতো। কিন্তু এরপরেই সে সকল অনুভূতির গলাটি পেয়ে দিয়ে ফের বলল, কাল থেকে রোজ ব্যায়াম করবি। শরীরটা শক্ত বানাবি। এরপরেও যদি শরীর শক্ত না হয় তবে আমাকে বলবি। আমি তোকে জিমে ভর্তি করে দেব। প্রত্যুত্তরে চুপ রইল ত্রয়ী। গা ছাড়া ভাবে ঝুলে রইল শীর্ষের কোলে। সে কোনোভাবে ধরল না লোকটাকে। ওই শীর্ষ দুই হাতে যতটুকু ধরে রেখেছে ততটুকুই।
শীর্ষ ত্রয়ীকে কোলে নিয়ে এলো হাসপাতালের ভিতরে। বসালো ডাক্তারের কেবিনে একটা চেয়ারে। কেবিনটা বেশ সাজানো গুছানো এবং পরিপাটি। কেবিনে থাকা টেবিলের উপরে একটি শক্ত কার্ডবোর্ডে খোদাই করে লেখা মোহাম্মদ রাশেদুল খান নামটি। ত্রয়ী চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো পুরো কক্ষটা। তার চারদিকটা দেখার মধ্যেই একজন মধ্যবয়স্ক পুরুষ এসে ঢুকল কক্ষের ভিতরে। শরীরে তার শুভ্র রঙা একখানা এপ্রন জড়ানো, চোখে চিকন ফ্রেমের চশমা, গলায় আবার একটা প্রেসার মাপার যন্ত্রও ঝুলানো। কি যেন নাম এটার? ত্রয়ী মস্তিষ্কে চাপ প্রয়োগ করল যন্ত্রটার নাম মনে করার জন্য, কিন্তু মনে পড়ল না কিছুতেই। মধ্যবয়স্ক ডাক্তারটি এগিয়ে এসে দাঁড়ালেন তার এবং শীর্ষের মুখোমুখি। চোখ ছোট ছোট করে শীর্ষকে শুধালেন, আবার কি ঘটিয়েছ? আর এই মেয়েটিকে? শীর্ষ নির্লিপ্ততা ভঙ্গিতে জবাব দিল, বাইক অ্যাক্সিডেন্ট করেছি। আর মেয়েটি তোমার মামাতো ভাইয়ের মেয়ে। রাশেদুল খান অবাক হয়ে তাকালেন ত্রয়ীর দিকে। চোখ কিঞ্চিত বড় বড় করে প্রশ্ন করলেন, মামাতো ভাইয়ের মেয়ে তোমার বাবার নাম কি? ত্রয়ী মিনমিনে কণ্ঠে জবাব দিল, আব্দুর রাজ্জাক। রাশেদুল খানের চোখ মুখ চকচক করে উঠল। একটা চেয়ার টেনে তিনি বসলেন ত্রয়ীর মুখোমুখি। উৎফুল্ল হয়ে শুধালেন, তুমি আব্দুল রাজ্জাক ভাইয়ের মেয়ে? যোগাযোগ না থাকায় তোমাদের কারো সাথেই পরিচয় নেই আমাদের। রাজ্জাক ভাইয়ের মৃত্যুর কথাও শুনেছি, তবে অনেক পরে। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেললেন রাশেদুল খান। ফের বললেন, তোমার নাম কি মা? ত্রয়ী। তা এই অবস্থা হলো কিভাবে? অ্যাক্সিডেন্ট কিভাবে করলে তোমরা? ত্রয়ী কোনো উত্তর দিবে তার আগেই মুখ খুলল শীর্ষ। আগে বাড়িয়ে বলল, ও আমার। এইটুকু বলে থেমে সে ফের থমথমে কণ্ঠে বলল, বাইক উল্টে গিয়েছিল। রাশেদুল খান বিরক্তি নিয়ে তাকালেন শীর্ষের দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কি কখনো ভালো হবে না? একদিন আসো মা, মা রি করে একদিন আসো অ্যাক্সিডেন্ট করে। বাইক বা গাড়ি চালানোর সময় দেখে শুনে সাবধানে চালাবে না? শীর্ষ তির্যক দৃষ্টিতে তাকালো ত্রয়ীর দিকে। দাঁতে দাঁত পিষে জবাব দিল, আমি দেখে শুনে সাবধানেই চালাচ্ছিলাম, কিন্তু ওর হাত দুটো সাবধানে ছিল না। তপ্ত নিঃশ্বাস ফেললেন রাশেদুল খান। ত্রয়ীর দিকে তাকিয়ে তিনি শুধালেন, কোথায় কোথায় ব্যথা পেয়েছ দেখাও আমাকে। হাতে আর পায়ে। পরপর রাশেদুল খান আবার তাকালেন শীর্ষের দিকে। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ব্যথা পেয়েছ? শীর্ষ কিছু বলতে গিয়েও থেমে গেল। ত্রয়ীর সামনে নিজের ব্যথার কথা স্বীকার করাটা তার আত্মগরিমায় লাগবে। তাছাড়া সে যতটুকু ব্যথা পেয়েছে তা খুব একটা গুরুতর নয়। বাসায় নিজের চিকিৎসা নিজেই নিতে পারবে। তারপর যদি প্রয়োজন হয় তখন না হয় এসে দেখিয়ে যাবে রাশেদুল খানকে। শীর্ষ কণ্ঠ স্বাভাবিক রেখেই জবাব দিল, আমি কোনো ব্যথা পাইনি। 10 রেস্টুরেন্টে বেশ কিছুক্ষণ কথোপকথনের পরে মিস্টার সোহাগের সাথে ডিলটা নিশ্চিত করলেন আব্দুর রহমান খান। এবার তাদের যাবার পালা। আব্দুর রহমান খান উঠে দাঁড়ালেন। নয়নের দিকে তাকিয়ে বললেন, মিস্টার সোহাগকে এগিয়ে দিয়ে এসো তুমি। নয়ন চমকালো। শেষে কিনা এই লোককে তার এগিয়ে দিয়ে আসতে হবে? আমতা আমতা শুরু করল নয়ন। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, স্যার আমি। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল মিস্টার সোহাগ। হাত নাড়িয়ে বলল, সামনেই আমার গাড়ি রাখা আছে। এইটুকু পথ না হয় আমরা একসাথে যাই। এসো কিউট বয়, আমার সাথে এসো। মিস্টার সোহাগ হাঁটা ধরল। নয়নের কান্না পেল ভীষণ। এ কার পাল্লায় পড়ল সে? শীর্ষ তো তাও পালিয়ে বেঁচেছে। তার তো পালিয়ে বাঁচারও উপায় নেই। এখন একে এগিয়ে দিয়ে আসতে হবে। তারপর আবার এর সাথে ডিলও নিশ্চিত হয়ে গেছে। এখন আবার কতদিন এই মিস্টার সোহাগ নামক প্রাণীদের তাদের সহ্য করতে হয় কে জানে। 10 সময় গড়ালো কিছুটা। সকালের সময় পেরিয়ে প্রায় দুপুর এখন। সূর্যটা ঘুরতে ঘুরতে মাথার উপরে চলে এসেছে। নিজের তেজও বাড়িয়েছে পূর্বের তুলনায়। শীর্ষ এই সময়ে ত্রয়ীকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করল। ফাহমিদা বেগম ব্যতীত এই সময়ে বাড়িতে নেই কেউ। রিমা কলেজে পন্না স্কুলে আর আব্দুর রহমান খান ফিরেননি এখনো। ফাহমিদা বেগম রান্নাঘরে কাজ করছিলেন। কলিং বেলের আওয়াজ পেয়ে বেরিয়ে এলেন তিনি। দরজা খুলতেই চোখে পড়ল শীর্ষকে। ত্রয়ীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সে। ফাহমিদা বেগম অবাক হলেন। অবাক স্বরেই শুধালেন, এ কি, ওকে কোলে নিয়েছিস কেন? কি হয়েছে ওর? শীর্ষ ভিতরে ঢুকতে ঢুকতে জবাব দিল, এখনো কচি খুকি তো, ফিডার খায়। ঠিকভাবে হাঁটতেও শিখেনি। রাস্তার মধ্যে উল্টে পড়ে হাত পায়ে ব্যথা পেয়েছে। ত্রয়ী অবাক হল। সে আবার কখন রাস্তার মধ্যে উল্টে পড়ল? তারা তো বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। লোকটা বানিয়ে বানিয়ে কি মিথ্যা কথা বলছে তার নামে। ত্রয়ী ওষ্ঠ ফাঁকা করল। বলে চাইল সত্যিটা। কিন্তু কণ্ঠে কোনো প্রকার ধ্বনি তোলার পূর্বেই তার দিকে চোখ গরম করে তাকালো শীর্ষ। ফিসফিসিয়ে বলল, বাইক অ্যাক্সিডেন্টের কথা কোনোভাবে যদি তোর মুখ থেকে বের হয় তবে তোর সেই মুখ আমি ভেঙে বঙ্গোপসাগরে ফেলে দেব। ত্রয়ী ঢোক গিলল। কণ্ঠে ধ্বনি তুলে আর সে বলল না সত্যিটা।
শীর্ষ আস্তে ধীরে এসে মেয়েটাকে শুইয়ে দিল তার কক্ষের বিছানায়। অতঃপর কোনো প্রকার বাক্য বিনিময় ব্যতীত বেরিয়ে গেল বাইরে। ফাহমিদা বেগমও এলেন তাদের পিছু পিছু। বসলেন ত্রয়ীর পাশে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে শুধালেন, কোথায় কোথায় ব্যথা পেয়েছিস মা? বহুদিন পর কারো কণ্ঠে আহ্লাদী বাক্য শ্রবণে আবেগী হয়ে পড়ল ত্রয়ী। আখি দয় ভরে উঠল তার সুখ অশ্রুতে। 11। চারদিকটা নিবিড় আধারে ঢাকা। দিনের আলোয় কোলাহলপূর্ণ শহরটা এই মুহূর্তে নির্বতায় ছেয়ে গেছে। জন্মানবের সারা শব্দ পাওয়া যাচ্ছে না কোনো। শীর্ষ কেবলই গা এলিয়ে দিল বিছানায়। কোমরে ব্যথা হচ্ছে ভীষণ। রাত হতেই ব্যথাটা যেন বেড়েছে পূর্বের তুলনায়। ব্যথার ঔষধ খাওয়া পরও ব্যথাটা বাড়ল কেন কে জানে। শীর্ষ কোমর চেপে পাশ ফিরল। হঠাৎ তার চোখ গেল বিছানার পাশের টেবিলের ওপরে। সেখানে ত্রয়ীর জামাকাপড়ের ব্যাগগুলো রাখা। রবি বিকালের দিকে গাড়িটা দিয়ে যাওয়ার পর এই ব্যাগগুলো সে এনে রেখেছিল নিজ কক্ষে। তারপর আর ত্রয়ীকে দিয়ে আসা হয়নি। তাছাড়া ত্রয়ীর ঔষধগুলোও তো তার কাছেই রয়ে গেছে। সেগুলোও দিয়ে আসতে খেয়াল ছিল না। শীর্ষ একবার ভাবল কাল সকালে দিয়ে আসবে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল সে ঔষধগুলো দেয়নি, তার মানে ত্রয়ীরও রাতে ঔষধ খাওয়া হয়নি। শীর্ষ উঠবে না করেও বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কোমর চেপে ত্রয়ীর জামা কাপড়ের ব্যাগগুলো আর ঔষধ নিয়ে এলো তার কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে টোকা দিল দরজায়। গলাটা হালকা উঁচিয়ে ডাকল, দরজা খোল বালির বস্তা। তোর জামা কাপড় আর ঔষধ নিয়ে যায়। ভিতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। কেউ দরজাটাও খুলল না। ভ্রু কুচকাল শীর্ষ। ফের দরজায় টোকা দিয়ে ডাকল, বালির বস্তা, এই বালির বস্তা শুনছিস? দরজা খোল তাড়াতাড়ি। এবারেও দরজাটা খুলল না কেউ। শীর্ষ আর ধৈর্য ধরতে পারল না। এমনি ধৈর্য শক্তি কম তার। তীব্র বিরক্তি নিয়ে একটু জোরেই দরজায় ধাক্কা দিল সে। অমনি দরজাটা খুলে গেল। অবাক হলো সে। দরজা খোলা কেন? এই মেয়ে দরজা খুলে রেখে ঘুমায়? তবে খুব বেশি মাথা ঘামালো না সে বিষয়টি নিয়ে। এই মেয়ে যা খুশি করুক তাতে তার কি? সে জামাকাপড় আর ঔষধ দিতে এসেছিল, দিয়ে চলে যাবে। ব্যাস, তার কাজ শেষ। শীর্ষ আর কারো অনুমতির তোয়াক্কা করল না। দরজা ঠেলে ঢুকল ভিতরে। ত্রয়ীর বিছানার পাশের টেবিলের ওপরে ঔষধ আর জামা কাপড়ের ব্যাগগুলো রেখে পাশ ফিরতেই দেখা পেল মেয়েটার। বিছানার এক কোণে গুটিসুটি মেয়ে শুয়ে আছে। শীর্ষ ভালোভাবে খেয়াল করল মেয়েটা কাঁপছে। কপালে ভাঁজ পড়ল তার। মেয়েটার কি জ্বর টর এসেছে? কাঁপছে কেন এভাবে? ব্যথায় জ্বর আসতেও পারে। শীর্ষ এগিয়ে গিয়ে বসল ত্রয়ীর পাশে। কপালে হাত দিতে গিয়েও ফিরিয়ে আনল। কেমন ইতস্তত লাগছে তার। এমনি সে যতই মা র পি টে জেদি কিংবা বাজে স্বভাবের হোক না কেন, মেয়েদের বিষয়ে একদম আনাড়ি। নিজের অতি আত্মগরিমা ধরে রাখতে সেভাবে কখনো মেয়েদের পাত্তা দেওয়া হয়নি। কেউ নিজে এসে প্রেমের প্রস্তাব দিলে মনে হয়েছে এ মেয়ে ভালো না। ভালো মেয়েরা কখনো নিজে যেচে এসে ছেলেদের প্রেমের প্রস্তাব দিতে পারে না। আর নিজে থেকে যে কাউকে প্রেমের প্রস্তাব দিবে তাও মনে হয়েছে সে কেন কাউকে প্রেম নিবেদন করবে। তার স্বভাবের সাথে এ ধরনের কর্ম যায় না। কিন্তু এখন বিষয়টি সম্পূর্ণ ব্যতিক্রম। ত্রয়ী অসুস্থ। এমন সময়ে নিজেদের আত্মগরিমার তুলনায় মানবিকতাকে অধিক প্রাধান্য দেওয়া উচিত। তাছাড়া মেয়েটার অসুস্থতার পিছনে অনেকাংশে তো সেই দায়ী। সেই তো নিজেকে ধরে রাখতে না পেরে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। শীর্ষ নিজের ইতস্ততবোধকে পাশে ঠেলে এক হাত ছুঁয়েই ফেলল ত্রয়ীর ললাটে। সত্যিই মেয়েটার জ্বর এসেছে। মনে হচ্ছে যেন জ্বরে গা পুড়ে যাচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল শীর্ষ। টেবিল থেকে কিছু ঔষধ নিয়ে এসে ফের বসল মেয়েটির পাশে। মৃদু স্বরে ডাকল, বালির বস্তা ওঠ। ঔষধগুলো খেয়ে নে তাড়াতাড়ি। ত্রয়ী উঠল না। সাড়াও দিল না কোনো। শীর্ষ ফের তাকে ডাকল, এই মেয়ে ওঠ। ঔষধগুলো খেয়ে নে তাড়াতাড়ি, নয়তো জ্বর ছাড়বে না। ত্রয়ী এবার নড়েচড়ে উঠল। নিভু নিভু দৃষ্টিতে চোখ মেলে তাকালো। শীর্ষকে দেখেই শোয়া থেকে উঠে বসার চেষ্টা করল সে। জ্বরের দাপটে শরীরটা দুর্বল হয়ে পড়ায় উঠতে পারল না। তাছাড়া হাতে পায়েও ব্যথা ভীষণ। মেয়েটা শীর্ষের টি শার্টের সহায়তা নিয়ে উঠে বসার চেষ্টা করল। একটু শক্ত করে ধরার তাগিদে টি শার্টের সাথে সাথে ত্রয়ী ধরল তার কোমরেরও কিছু অংশ। চমকালো শীর্ষ। সাথে সাথে মৃদু স্বরে চেঁচিয়ে উঠে বলল, হাত সরা বালির বস্তা। তুই যখন তখন আমাকে এভাবে ছুঁয়ে দিবি না। তুই ছুঁয়ে দিলেই আমার কিডনিতে ঝামেলা করে। ইউরিন উৎপাদন বেড়ে যায়। এমন করতে করতে যদি আমার কিডনি অ্যাটাক হয়ে যায় তখন কি হবে? তাড়াতাড়ি হাত সরা অসভ্য মেয়ে। কথাগুলো নিজে বলে নিজেই আহাম্মক বনে গেল শীর্ষ। এসব সে কি বলছে? ইউরিন উৎপাদন বেড়ে যায়, ছি ছি, কি লজ্জার কথা। সব এই মেয়েটার দোষ। এই মেয়েটার সামনে এলেই তার সব কেবল গুলিয়ে যায়। কি বলতে কি বলে ফেলে নিজেও ঠিক বুঝে উঠতে পারে না। 2 দিনে বাড়িতে আসতে না আসতেই এই মেয়ে তার সবকিছু গুলিয়ে দিচ্ছে। কিছুদিন পর আর কি কি করবে কে জানে। শীর্ষ ঢোক গিলল।
ত্রয়ীর হাতটা নিয়ে তাড়াহুড়ো করে ঔষধগুলো দিয়ে বলল, ঔষধগুলো খেয়ে নিস। এইটুকু বলেই শীর্ষ যত্রতত্র পায়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। ত্রয়ী হাতে ঔষধ নিয়ে বোকা বোকা চোখে চেয়ে রইল লোকটার গমনপথে। লোকটা কি সব বলে গেল? তার ছোট মাথায় ধরছে না কিছুই। মানুষের আবার কিডনিও অ্যাটাক হয়? কই, এমন কিডনি অ্যাটাকের কথা তো আগে কখনো শোনেনি সে। 12 রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন। শহরের বুকটা কোলাহলে পরিপূর্ণ হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। খান বাড়ির সবাই সকালের নাস্তার উদ্দেশ্যে বসেছে টেবিলে। এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। ত্রয়ী এখন বেশ সুস্থ। হাতে পায়ে ব্যথা নেই বললেই চলে। শীর্ষের কোমরের ব্যথাও কমে গেছে। আব্দুর রহমান খান খেতে খেতে রিমাকে বললেন, তোমার সাথে আজ ত্রয়ী মাকেও কলেজে নিয়ে যেও। তোমার এক ক্লাস নিচে হলে ওর বিভাগ কোন ভবনে ওদের ক্লাস হয় সবই তো তোমার জানা। ওকে একটু দেখিয়ে দিও। মেয়েটাকে ভর্তি করে রেখে এলাম সেই কবে, অথচ অসুস্থতার জন্য ক্লাসই করতে পারল না। আমি পারবো না, আমার অন্য কাজ আছে আজ। কি কাজ? আমার বান্ধবী তৃষার বাড়িতে যাব একটু। ওর থেকে জরুরি কিছু নোটস আনতে হবে। আব্দুর রহমান খান কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তার বড় মেয়েটা যে ত্রয়ীকে পছন্দ করে না তা তিনি বেশ ভালোই বুঝতে পেরেছেন। রিমার সাথে আর কথা না বাড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন শীর্ষের পানে। থমথমে কণ্ঠে বললেন, তুমি নিয়ে যেতে পারবে ওকে? না। আচ্ছা তাহলে তুমি মিস্টার সোহাগ। এইটুকু বলতেই আব্দুল রহমান খানকে থামিয়ে দিল শীর্ষ। তাড়াহুড়ো করে বলল, আমি নিয়ে যাব। শুধু কলেজ কেন? এই বালির বস্তাকে আমি আকাশ থেকে পাতাল যেথায় তুমি নিয়ে যেতে বলবে সেথায় নিয়ে যাব। আব্দুর রহমান খান ঠোঁট টিপে হাসলেন। একটু কেশে গলা পরিষ্কার করে বললেন, তাহলে ওই কথাই রইল। আজ ত্রয়ীকে কলেজে তুমি নিয়ে যাচ্ছ। কলেজের যাওয়ার জন্য তৈরি হয়ে কক্ষ থেকে বেরিয়ে এলো ত্রয়ী। শীর্ষ বসার কক্ষেই বসেছিল। মেয়েটি সে কক্ষে পা রাখতেই তার দিকে চোখ তুলে তাকালো শীর্ষ। অমনি থমকে গেল বেচারা। হৃদস্পন্দন গাঢ় হলো তার। ত্রয়ী আজ আবার সেই গোলাপি রঙা থ্রি পিসটা পরেছে। মেয়েটাকে এই রঙে একটু বেশিই মানায়। একটু বেশিই স্নিগ্ধ লাগে। তবে মেয়েটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ভ্রু যুগল কুঁচকে এলো শীর্ষের। সেদিন বাইক অ্যাক্সিডেন্টের সময় তো ত্রয়ী এই জামাটাই পরেছিল। তারা মাটিতে পড়ে এত ব্যথা পেল, শরীরের বিভিন্ন স্থানে কেটে গেল, অথচ এই জামাটা অক্ষত রয়ে গেল কিভাবে? এটাও ছিঁড়ে যেতে পারত। তাহলে আজ না এই মেয়েটা এই জামাটা শরীরে জোড়াতে পারত, আর না তার হৃৎপিণ্ডটা এভাবে লাফাতে পারত। শীর্ষ মুখ বাঁকালো। বিড়বিড়িয়ে বলল, লুচু হৃৎপিণ্ড। পরপর শীর্ষ গিয়ে দাঁড়ালো ত্রয়ীর মুখোমুখি। থমথমে কণ্ঠে বলল, এটা কি থ্রি পিস পরেছিস? যা পাল্টে আয় এক্ষুনি। ত্রয়ী নিজের পা থেকে মাথা অবধি চোখ বুলাল একবার। অতঃপর মিনমিনে কণ্ঠে বলল, কেন? এই থ্রি পিসে সমস্যা কি? শীর্ষ তেমন একটা না ভেবেই বলল, এই থ্রি পিসে তোকে একটুও ভালো লাগছে না। কেমন রা লাগছে। আমি ওই কলেজের প্রাক্তন ছাত্র। আমার একটা সম্মান আছে ওখানে। তোকে এই পোশাকে ওখানে নিয়ে গেলে লোকে বলবে এটাকে কোন কবর থেকে তুলে এনেছিস। ত্রয়ী দ্বিধায় পড়ে গেল। তাকে এই থ্রি পিসটায় সত্যিই এত খারাপ লাগছে যে লোকে বলবে কবর থেকে তুলে এনেছে? তাছাড়া গোলাপি জামায় কাউকে কবর থেকে উঠে আসা মানুষের মতো লাগে এই প্রথম শুনল মেয়েটা। সাদা জামা পরলেও না হয় কথাটা মানা যেত। ত্রয়ী নিজেকে আরেকবার পর্যবেক্ষণ করল। অতঃপর ছুট লাগালো নিজ কক্ষের দিকে। হয়তো এই পোশাকে তাকে খারাপই লাগছে। নয়তো শীর্ষ এভাবে বলতো না। বেশ কিছুটা সময় নিয়ে ত্রয়ী আবারও এসে দাঁড়ালো বসার কক্ষে। এবারে সে মেরুন রঙা একখানা থ্রি পিস জড়িয়েছে শরীরে। শীর্ষ তাকালো মেয়েটার দিকে। এই মেরুন রঙে ত্রয়ীর ফর্সা বদন যেন আরো মায়াবী হয়ে ধরা দিয়েছে। শীর্ষ বুকে হাত দিল। আগের বারের তুলনায় আরো গতি বাড়িয়েছে তার লুচু হৃৎপিণ্ডটা। শীর্ষ জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। অতঃপর ধমকের সুরে বলল, এসব কি পোশাক পরছিস তুই? একটায়ও ভালো লাগছে না তোকে। আগেরটায় লাগছিল রা আর এটায় লাগছে রাস্তায় ঘুরে বেড়ানো পাগলীদের মতট। চলবে।